কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিবুল্লাহ, পরিচালক, অ্যাকাউন্টিং কোচিং সেন্টার মনিরামপুর যশোর। মহামারী করোনার কারণে আজ সারা পৃথিবীর মানুষ ঘরবন্দি। বাংলাদেশের অবস্থাও ঠিক একই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই আজ এক প্রকারে বন্ধ। আর এই বন্ধ থাকার কারণে সাধারণত স্টুডেন্টদের একটা বড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি বা আমরা কোচিংয়ের তরফ থেকে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছোট ছোট কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে অ্যাকাউন্টিং কোচিং সেন্টার মনিরামপুর যশোর এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এসএসসি মনিরামপুর। ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছে বা বন্ধুরা যারা আছে মনিরামপুর, যশোর বা সারা বাংলাদেশের যারা আছে, আমাদের ভিডিওটা শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিলে আমরা উপকৃত হব, তারা উপকৃত হবে। আমাদের বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখা যাবে আমি এখন বোর্ডে যেটা লিখেছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান। আমি হিসাব বিজ্ঞান সাবজেক্ট সম্পর্কে এখন একটু আলোচনা করব। যারা নবম দশম শ্রেণীতে পড়ে, বিশেষ করে যারা নবম শ্রেণীতে পড়ে, তাদের জন্য আমার মনে হয় আমার ক্লাসটা মোটামুটি কিছুটা হলেও ভালো হবে, তাদের জন্য ভালো হবে। আমি বোর্ডে যেটা লিখেছি এখানে লিখেছি একটা সমীকরণ, যেটাকে বলা হচ্ছে হিসাব সমীকরণ। সাধারণত হিসাব বিজ্ঞানটা লেখা হয়েছে বা হিসাব বিজ্ঞানের জনক বা দুতরফা দাখিলা পদ্ধতির জনক আমরা ধরি লুকা প্যাসিওলিকে, ফারা লুকা প্যাসিওলি বলি আমরা। ইনি দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব করেছে। আর এই দুতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক করতে গেলে এই হিসাব সমীকরণটাকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে বা জানতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতি জনক লুকা প্যাসিওলি সম্পর্কে আমি একটু বলি। ইনি একজন গণিতবিদ এবং দার্শনিক ছিলেন। ইনি 1494 খ্রিস্টাব্দে ইতালির ভেনিস শহরে তার দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন করেন। এনার সম্পর্কে আরেকটা তথ্য দিই, ইনি হিসাব বিজ্ঞানের জনক, অথচ ইনি যখন ছোট ছিলেন, কিশোর ছিলেন, মা বাজার করার জন্য টাকা দিলেন। বাজার কত টাকার করেছে, কি কি বাজার করছে তার হিসাব রাখতে পারতো না, অথচ তিনি আজ হিসাব বিজ্ঞানের জনক। আমি জাস্ট এই কথাটা এই জন্য বলতে চাচ্ছি, আমরা যারা পারি না, জানি না, বুঝি না, তারা যে পারবো না এটা রং। আজকে আমাদের ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞানের এই প্রাথমিক ধারণা সম্পর্কে জানব। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, আর একতরফা দাখিলা পদ্ধতি, যার ইংরেজি নাম আছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, এটা হচ্ছে অবিজ্ঞানসম্মত পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির নাম আছে ডাবল এন্ট্রি সিস্টেম। তো হিসাব বিজ্ঞানের সাধারণত ম্যাক্সিমাম অঙ্কগুলোই দুতরফা দাখিলা ফলো করে অনুসরণ করে করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির এই অঙ্ক করতে গেলে বা হিসাব বিজ্ঞানের সব অঙ্কগুলো করতে গেলে যে জিনিসগুলো আমাদেরকে প্রাথমিকভাবে শিখতে হবে, এখানে আমি 5টা জিনিস লিখেছি। এই 5টা জিনিস আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। মানে কোনগুলা সম্পদ, সম্পদ হিসাব কোনগুলো, সেগুলো শিখতে হবে। দায় হিসাব কোনগুলো, দায় বাচক হিসাব, সেগুলো শিখতে হবে। কোনগুলো আয় বাচক হিসাব, সেগুলো শিখতে হবে বা জানতে হবে, বুঝতে হবে। কোনগুলো ব্যয় বাচক হিসাব, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। আর কোনগুলো মালিকানা সত্ত্ব হিসাব। যদি আমরা এই জিনিসগুলো জানতে পারি, তো এই হিসাব বিজ্ঞানের যত অঙ্ক আছে সব অঙ্ক বুঝতে আমাদের সুবিধা হবে। সাধারণত আমরা জানি প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন অগণিত লেনদেন হয় বা সৃষ্টি হয়। প্রতিদিনই অগণিত ঘটনা ঘটে। প্রতিষ্ঠানে যে সকল ঘটনা ঘটে সবগুলোই ঘটনা, কিন্তু সবগুলো কিন্তু লেনদেন হবে না। লেনদেন হবে সেইগুলা যেইগুলার কারণে প্রতিষ্ঠানের
আর্থিক অবস্থার পরিবর্তন হবে বা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। আর যখনই সেটা লেনদেন হবে তখন এই যে 5টা হিসাব আমরা লিখেছি এই হিসাবের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে বা এই হিসাব ওর ভিতরে খুঁজে পাওয়া যাবে। আর যখন এই হিসাবগুলোই আমরা খুঁজে পাবো তখন আমরা এই হিসাব সমীকরণটাকেও সঠিকভাবে প্রয়োগ করতে পারবো। আমরা একটু বুঝে আসি বা শিখে আসি এই সম্পদ কোনগুলো, প্রতিষ্ঠানের সম্পদ কোনগুলো। সাপোজ তুমি মনে করো, নিজে মনে করো যে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তোমার প্রতিষ্ঠানের সম্পদ কোনগুলো তুমি একটু নিজে ভেবে দেখো তো। তুমি যে প্রতিষ্ঠানটা চালাচ্ছ, সাপোজ মনে করো তুমি একটা মুদির দোকানের মালিক, অথবা তুমি একটা কম্পিউটার দোকানের মালিক, অথবা তুমি একটা বিউটি পার্লারের মালিক, অথবা তুমি একটা কসমেটিক দোকানের মালিক। তোমার প্রতিষ্ঠানের সম্পদ কোনগুলো? দেখো, তোমার প্রতিষ্ঠানের সম্পদ হচ্ছে ওই প্রতিষ্ঠানের যে আসবাবপত্র আছে ওটা তোমার প্রতিষ্ঠানের একটা সম্পদ। এছাড়াও কিন্তু আরো অনেক সম্পদ রয়েছে। প্রতিষ্ঠানে সবসময় যে টাকাটা ক্যাশে স্থায়ীভাবে থেকে যায়, সবসময় থাকে, ওটাকে বলা হয় নগদ টাকা বা নগদ তহবিল। ওটাও প্রতিষ্ঠানের একটা সম্পদ। আমরা কিন্তু সম্পত্তি বাচকটা হিসাব করতেছি বা শিখতেছি। আরো আছে, প্রতিষ্ঠানে আরো অনেক সম্পদ আছে। যেমন প্রতিষ্ঠানে বছর শেষে বা মাস শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে যে পরিমাণ অর্থের পণ্যদ্রব্য থেকে যাচ্ছে ওটাকে প্রতিষ্ঠানের একটা সম্পদ বলা হয়। তারপরে প্রতিষ্ঠান প্রতিদিন অগণিত লেনদেন সংঘটিত হয়। এইসব লেনদেনের ভিতরে যেসব লেনদেনগুলো বাকিতে ঘটে, ধারে ঘটে বা বাকিতে বিক্রয় করা হয়, যেসব লেনদেনের ফলে মানুষের কাছে তুমি অর্থাৎ দোকানদার মানুষের কাছে টাকা পাবে, এই লেনদেনগুলোর ফলেও সম্পদের সৃষ্টি হয়। যেমন দেনাদার একটা সম্পত্তিবাচক হিসাব। আমরা মানুষের কাছে অর্থাৎ দোকানদার যদি মানুষের কাছে টাকা পায় ওটাকে দেনাদার বলা হয়, আর দেনাদার একটা সম্পত্তিবাচক হিসাব। তো এরকম অগণিত সম্পত্তিবাচক হিসাব আছে। নগদ তহবিল একটা সম্পদ, দেনাদার একটা সম্পদ, মজুত পণ্য একটা সম্পদ, ব্যাংক জমা একটা সম্পদ। ব্যাংক জমা কেমন? প্রতিষ্ঠানে যে টাকা প্রতিদিন লেনদেন হয়, অনেক টাকা জমা হয়, সব টাকা তো প্রতিষ্ঠানে রাখা সম্ভব হয় না। এর জন্য প্রতিষ্ঠানের একটা আলাদা ব্যাংক হিসাব থাকে। আমরা কি করি, ব্যাংক চলাকালীন সময় এই টাকাগুলো ব্যাংকে রেখে আসি, প্রয়োজন হলে নিয়ে আসি। অথবা আমরা ব্যাংকে একটা হিসাব খুলে প্রতিদিন কিছু না কিছু টাকা ব্যাংকে জমা করে রাখি, সঞ্চয় করে রাখি। এগুলা আমার একটা সম্পত্তিবাচক হিসাব বা সম্পদ হিসাব। তো ঠিক এরকম আমরা এখন দায়বাচক হিসাবগুলো একটু শিখবো। দায়বাচক হিসাব কোনগুলা? যেগুলার কারণে প্রতিষ্ঠান বা তুমি দায়ী রয়েছো মানুষের কাছে বা অন্য মানুষ তোমার কাছে টাকা পাবে, এগুলো হচ্ছে দায়বাচক হিসাব। সাপোজ একটু কল্পনা করো, তুমি দোকানদারি করো, ব্যবসা করো, তোমার একটা কম্পিউটারের দোকান, তুমি তোমার প্রতিষ্ঠানে একটা কম্পিউটার এক্ষুনি আর্জেন্ট প্রয়োজন, তুমি কম্পিউটারটা যশোর থেকে বা খুলনা থেকে বা ঢাকা থেকে কিনে নিয়েছো বাকিতে, তোমার কাছে টাকা নাই, তুমি বাকিতে কিনে নিয়ে এসেছো। সেই লোক বা সেই প্রতিষ্ঠান তোমার প্রতিষ্ঠানের কাছে টাকা পেতে যাচ্ছে না বা তোমার কাছে টাকা পেতে যাচ্ছে না, এটাকে বলা হয় পাওনাদার। এটা একটা দায়বাচক হিসাব। আমরা কিন্তু দায় শিখছি। অথবা মনে করো তুমি তোমার প্রতিষ্ঠানে 5 জন কর্মচারী রেখেছো, এখন তুমি তোমার প্রতিষ্ঠানের কর্মচারী এই মাসের বেতন দেওনি। যেটা বলছিলাম যে তোমার প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন দেওনি, তাহলে তোমার কাছে ওই কর্মচারী টাকা পাবে, মাসের টাকা পাবে। এই যে মাসের টাকা পাবে, বেতনটা পাবে, এটা একটা দায়বাচক হিসাব। এটার নাম হচ্ছে বকেয়া বেতন হিসাব। তাছাড়া মনে করো আরো অনেক প্রকারের দায় আছে। যেমন তুমি ব্যাংক থেকে ঋণ নিয়ে এসেছো, তোমার প্রতিষ্ঠানের টাকার দরকার, বা তুমি মনে করো ওই যে কম্পিউটারটা ঢাকা থেকে কিনেছো, কম্পিউটার তুমি বাকিতে কিনতে পারছো না, তো এখন কি তোমার টাকা নেই, তাহলে কি কোনো প্রতিষ্ঠান বা কারোর কাছ থেকে তোমার ধার নিতে হবে, ঋণ নিতে হবে। এটা একটা দায়বাচক হিসাব। তাহলে আমরা দায়বাচক সম্পর্কে একটা ধারণা পাইলাম। এবার আয়বাচক হিসাব কোনগুলো সেগুলো একটু জানবো। প্রতিষ্ঠানে প্রতিদিন তুমি অনেক লেনদেন সংগঠিত হয়, তোমার অনেক দ্রব্য বিক্রি করো, অনেক ঘটনা তোমার প্রতিষ্ঠানে ঘটতেছে, যেসব প্রতিষ্ঠানের কারণে প্রতিষ্ঠানে প্রতিদিন আসে টাকা, ইনকাম হয়, মুনাফা হয়, সেগুলো হচ্ছে আয়বাচক হিসাব। এখন এটা প্রতিদিন হতে পারে, নির্দিষ্ট সময় পর পরও হতে পারে। আয়বাচক হিসাবে এরকম অনেক উদাহরণ রয়েছে। যেমন বিক্রয় হিসাব একটা আয়বাচক হিসাব, বিনিয়োগের সুদ একটা আয়বাচক হিসাব, উত্তোলনের সুদ একটা আয়বাচক হিসাব, শিক্ষানবিশ সেলামি একটা আয়বাচক হিসাব। তো আমরা আয়বাচক হিসাব সম্পর্কে জানলাম। এবার ব্যয়, প্রতিষ্ঠানে অগণিত ব্যয় রয়েছে প্রতিদিন।
প্রতিষ্ঠানে মাস শেষে বিদ্যুৎ বিল দিতে হয়, মাস শেষে কর্মচারী বেতন দিতে হয়, এগুলো সব ব্যয়বাচক হিসাব। বিদ্যুৎ বিল, ঘর ভাড়া, বেতন, মজুরি, আপ্যায়ন খরচ আছে। প্রতিষ্ঠানের উপরে সাইনবোর্ড লাগানো থাকে যে বনানী স্টোর অথবা তোমার ভাই ভাই গার্মেন্টস বা ভাই বোন গার্মেন্টস, এই যে দোকানের উপরে সাইনবোর্ড দেওয়া হয় এটাকে বলা হয় বিজ্ঞাপন। বিজ্ঞাপনের জন্য যে ব্যয়টা হয় এটা একটা ব্যয়বাচক হিসাব। আরো অনেক প্রকারের ব্যয় আছে। কিছু কিছু ব্যয় আছে অস্পর্শীয়, দেখা যায় না, স্পষ্ট করা যায় না, অনুভব করা যায়, যেমন অবচয়, সুনামের অবলম্বন, এগুলো সব ব্যয়বাচক হিসাব। এরকম আরো অগণিত ব্যয়বাচক হিসাব রয়েছে, আমাদেরকে এই হিসাবগুলো চিনতে হবে সঠিকভাবে। এরপরে কি আছে মালিকানা সত্ত্ব, যে জিনিসটার উপরে মালিকের সত্ত্ব অধিকার বা অধিকার থাকে সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। সাধারণত আমরা সংজ্ঞায় বলি সম্পত্তির উপরে মালিকের অধিকারকে সত্ত্ব অধিকার বলা হয়। প্রতিষ্ঠানে যে যে জিনিসগুলোর উপরে অধিকার আছে, ভোগ করার অধিকার রয়েছে, সেইগুলোকে মালিকানা সত্ত্ব বলা হয়। যেমন মূলধনকে নিয়ে আসে প্রতিষ্ঠানে মালিক, অর্থাৎ যে টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা হয় এটাকে বলা হয় প্রতিষ্ঠানের মূলধনে নিয়ে আসবে কি মালিক, এর জন্য এটা মালিকানা সত্ত্ব। মূলধনকে বলা হয় এটা মালিকানা সত্ত্ব। প্রতিষ্ঠানে যদি আয় হয় ভোগ করবে কে, বা লাভ হইলে ভোগ করবে কে, মালিক, এই জন্য লাভ বা আয়কে বলা হচ্ছে মালিকানা সত্ত্ব। প্রতিষ্ঠানে যদি ব্যয় হয় ব্যয় করবে কে, মালিক, এই জন্য ব্যয়কেও বলা হচ্ছে মালিকানা সত্ত্ব। প্রতিষ্ঠান থেকে টাকা উঠে নিয়ে যাওয়ার অধিকার কার আছে, শুধুমাত্র মালিকেরই আছে, এই জন্য এটাকে বলা হয় উত্তোলন, এটাকে মালিকানা সত্ত্ব ধরা হয়। তো আমরা যাই চিনে গেলাম সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব এই সম্পর্কে একটা ধারণা পাইলাম। এবার আমরা দেখি হিসাব সমীকরণটা। এটা হচ্ছে হিসাব সমীকরণ, এর একটা বর্ধিত রূপ আছে, বড় রূপ আছে, এটাকে বলা হয় হিসাব সমীকরণ। সংক্ষেপে লিখেছি a = a+c। সমীকরণ মানে হচ্ছে দুই পাশে সমান। a তে অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, l তে লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, p তে ইকুইটি, কেউ কেউ এরকম অনার্স ইকুইটি বলতে পারে, কেউ কেউ p দিতে পারে, সংক্ষেপে p, প্রোপ্রাইটরশিপ মানেই মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্ব। তাহলে কি আসছে a = a+c সমান আছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আমরা বাংলায় লিখি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এর বর্ধিত রূপ আছে, এর বর্ধিত রূপটা কি সেটা আমরা একটু লিখি। a = l + e কে ভেঙে বর্ধিত রূপ করা হয়েছে c + i - e - d। এটা হচ্ছে বর্ধিত হিসাব সমীকরণ, হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এখন হিসাব সমীকরণের বর্ধিত রূপটার একটু মিনিংস বা ফুল মিনিংস গুলো আমরা একটু জেনে আসি। কি বলছে, কে তে তো জেনে গেছি, এল তে তো জেনে গেছি, এটা আছে অ্যাসেট সম্পদ, এল তে লায়াবিলিটিস দায়। এরপরে কি আছে সি, সি তে কি আছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে আছে মূলধন। মূলধন কি হয়েছে বললাম, মালিক যে জিনিসটা নিয়ে ব্যবসা আরম্ভ করবে এগুলো সব মালিকের মূলধন। এরপর বলা হচ্ছে আয়, আয় অথবা আরও থাকতে পারে। আয়তে আছে ইনকাম, আর আছে রেভিনিউ। ইনকাম আর রেভিনিউ একই জিনিস, আয়। এরপর আছে ই তে আছে এক্সপেন্সেস, ব্যয়। এরপর আছে ডি তে আছে ড্রয়িং। এই ড্রয়িং কে হচ্ছে রং করা ড্রয়িং না, ড্রয়িং হচ্ছে উত্তোলন, বানানটা খেয়াল করতে হবে। তো আমরা হিসাব সমীকরণ চিনলাম, হিসাব সমীকরণের বর্ধিত রূপ জানলাম। হিসাব সমীকরণের অঙ্কটা সাধারণত আমি বা আমরা যখন 9 পড়তাম তখন হিসাব সমীকরণের অঙ্কটা ছিল না। এখন এই বেশ কিছু বছর হচ্ছে যে এটা 9 সিলেবাসে যুক্ত করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। তো হিসাব সমীকরণের অঙ্কটা অনেকেই আমরা বুঝতে পারি না, এটাকে জটিল মনে করি। একদম সহজ জিনিস। আমি বা আমরা যদি এই সমীকরণটার রূপ সম্পর্কে, পরিপূর্ণ রূপ সম্পর্কে বুঝতে পারি এবং এই সমীকরণটার মিনিংস গুলো জেনে এই জিনিসগুলো চিনতে পারি, তাহলে হিসাব সমীকরণের অঙ্ক করা একদম ইজি। আর বেশ কয়েকটা পয়েন্ট আমাদের হিসাব সমীকরণের অঙ্ক করার সময় মনে রাখতে হবে। সেই পয়েন্টগুলো আমি একটু বলি, এখন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বা দেখতে হবে। সেটা হচ্ছে আমরা যে হিসাব সমীকরণটা লিখেছি, এই সমীকরণটার একটা মেন থিমস মনে রাখতে হবে। মেন থিমসটা কি আমি একটু বলছি।
যেটা বলছিলাম, হিসাব সমীকরণের অঙ্ক বুঝতে গেলে বা হিসাব সমীকরণটা করতে গেলে বা হিসাব সমীকরণের যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সমীকরণের এই যে দুইটা সাইড আছে, দুই সাইডে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো কিভাবে হবে। এখানে সম্পদ, সম্পদ না, মনে রাখতে হবে এই টোটাল যে সম্পদ আছে, সাপোজ মনে করতে হবে এখানে 1 লাখ টাকা আছে, সম্পত্তির পাশে 1 লাখ টাকা আছে, তাহলে এই পাশেও আমার 1 লাখ টাকা থাকতে হবে। সেটা এই দুইটা মিলে 1 লাখ হতে পারে, একটা 1 লাখ হতে পারে, আর একটা 0 হতে পারে, অর্থাৎ দুইটা মিলে আমার 1 লাখ হতে হবে। অর্থাৎ এই সমানের এই পাশে যত টাকা হবে এই পাশেও তত টাকা হবে। সব লেনদেন ঘটার সঙ্গে সঙ্গে একই অপশন থাকবে যে সমানের দুই পাশ সমান থাকতে হবে। একটা লেনদেন ঘটলো কোনো অবস্থায় সমানের দুই পাশে বা সমানের দুই পাশে টাকার কম বেশ হবে না। হিসাব সমীকরণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা, অর্থাৎ সমানের দুই পাশ সবসময় সমান হবে। এখন মনে করো তোমার নতুন একটা লেনদেন ঘটেছে, নতুন একটা লেনদেন হয়েছে, হওয়ার কারণে এবারে সম্পদ 50,000 টাকা বেড়ে গেছে, যোগ হয়েছে, বেড়ে গেছে, প্লাস চিহ্ন দিলাম। তাহলে অবশ্যই এই দুইটার যে কোনো একটাতে ওই 50,000 টাকা অবশ্যই প্লাস হবে, দুটোর যে কোনো একটাই। তাহলে টোটাল এই পাশে 50,000 টাকা প্লাস হবে। ভালো করে বুঝতে হবে আগে সমানের বাম পাশ সম্পত্তি পাশ যদি কোনো কারণে 50,000 টাকা বেড়ে যায় কোনো লেনদেনের ফলে, তাহলে সমানের ডানের পাশেও 50,000 টাকা বেড়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। এটা হতে পারে দায় বাড়তে পারে অথবা মালিকানা হতে বেড়ে যায়, দায় না বাড়লে শুধু মালিকানা হতে পারবে, অথবা দুটোই বাড়তে পারে, এমন হতে পারে। কিন্তু দুটো মিলে 50,000 টাকাই বাড়বে, অর্থাৎ সমানের দুই পাশ সমান হবে। আবার এমনও হতে পারে সমানের এই পাশের যে কোনো একটা অপশন বৃদ্ধি পেয়েছে, সেটা দায় হতে পারে, মালিকানা সূচিত হতে পারে, এই পাশেও সেটা বৃদ্ধি পাবে। খেয়াল করতে হবে সমানের বাম পাশে অর্থাৎ সম্পত্তি পাশ যদি বৃদ্ধি পায় তাহলে দায় অথবা মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। সমানের ডানের পাশ অর্থাৎ দায় অথবা মালিকানা সত্ত্ব যদি বেড়ে যায় তাহলে অবশ্যই সমানের বাম পাশ সম্পত্তি বেড়ে যাবে। এখন কোনো কারণে সম্পত্তি পাশ প্লাস হয়েছে, বেড়ে গেছে, কিন্তু সেটা দায় অথবা মালিকানা সত্ত্ব কোনো অপশন আসে না, অর্থাৎ এই পাঁচটা লেনদেনের খেয়াল করতে হবে এই দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্বে কোনোটাই আসে না, কারণ এইগুলো সব এর ভিতরেই আসে না। তখন কি হবে, এই পাশে যে কোনো একটা সম্পদ মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। ভালো করে বুঝতে হবে ইজ ইকুয়াল টু, অর্থাৎ সম্পত্তি পাশে কোনো একটা সম্পদ বেড়ে গেছে, সাপোজ 25,000 টাকা বেড়ে গেছে, 25,000 টাকা সম্পদ বেড়ে গেছে এই পাশে সমানের পাশে। এখন সেই লেনদেনটার ফলে এই চারটা কোনোটা অপশন আসে নাই, তাইলে কি আরো একটা এই পাশে যে কোনো একটা সম্পদ তখন ওই 25,000 টাকা কমে যাবে, অর্থাৎ দুই পাশ সমান হয়ে যাবে। ঠিক একই ভাবে অনুরূপ ভাবে সমানের এই পাশে দায় অথবা মালিকানা সত্ত্ব যে কোনো একটাই 30,000 বা 40,000 বেড়ে গেছে, কিন্তু সেই লেনদেনটার ফলে সম্পত্তির এই পাশে কোনো অপশনে কোনো কাজ হচ্ছে না, তাহলে ওই পাশে আবার যে কোনো একটা কমবে, তাই সমান হবে দুই পাশে। অর্থাৎ সমানের এই পাশে সম্পত্তি যদি বৃদ্ধি পায় এবং সেটা যদি দায় এবং মালিকানা সত্ত্ব কোথাও কোনো কাজ না তাহলে আরেকটা সম্পদ কমে যাবে। ঠিক একইভাবে দায় অথবা মালিকানা সত্ত্ব কোনো একটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেটা সম্পত্তি কোথাও যাচ্ছে না, তাহলে সেটা অবশ্যই অন্য কোনো একটা দায় অথবা মালিকানা সত্ত্বে হ্রাস পাবে, কমে যাবে, মাথায় রাখতে হবে। আমরা হিসাব সমীকরণ সম্পর্কে ছোট্ট একটু আলোচনা করার চেষ্টা করলাম। যারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের অনুরোধ থাকবে এটা ছড়িয়ে দিতে, অর্থাৎ শেয়ারের মাধ্যমে, কমেন্টস, লাইকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে। আমরা চেষ্টা করব যেহেতু আজকে প্রথম রমজান মাস ভোর বা প্রতিদিন কম বেশি আপনাদেরকে কিছু কিছু ক্লাস দেওয়ার, বিশেষ করে জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান এই সাবজেক্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সায়েন্সের যারা স্টুডেন্ট আছে সায়েন্সের রসায়ন, পদার্থবিজ্ঞান, ম্যাথ এই ক্লাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। যারা হচ্ছে আর্টস বা কমার্সে যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসই তো ইংরেজি, সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ, কিন্তু ইংরেজি আর হচ্ছে গণিত এটা তো মেইন, এই সাবজেক্টগুলো ক্লাস দেবো আমরা, আইসিটি ক্লাসটাও দেবো। এর সাথে যারা অষ্টম শ্রেণীতে পড়ে তাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো থাকবে। আমাদের অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন, মানুষের মাঝে পৌঁছে দিন।
তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।